দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহা বিপর্যয় হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল। আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ঐক্যমত্যে না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে বলে জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাকসু নির্বাচন ও রাজনীতির বার্তা এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু সরাসরি পরিচয় করাতে চাই আমাদের অতিথিদেরকে। আমাদের সঙ্গে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করি। জাকসু নির্বাচন বর্জন করেছে নানান অনিয়মের কারণে ছাত্রদল সমর্থিত প্যানেল। আমরা এর আগে ডাকসু নির্বাচনে নানান অনিয়মের অভিযোগ পেয়েছি। ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে আমাদের রাজনীতির জন্য কি বার্তা বহন করছে বলে মনে করেন? ধন্যবাদ। দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে, আর জাকসু নির্বাচন তো আরও অনেক দিন ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 33 বছর পরে ডাকসু নির্বাচন নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছিল, আর জাকসু নির্বাচনে সেটা অনেকটা বাস্তবে রূপ পেল। ডাকসু নির্বাচনেও অনেক অসন্তোষ, অনেক অভিযোগ এবং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ, অবিশ্বাস এগুলো আমরা দেখেছি প্রার্থীদের মধ্যে। আর জাকসু নির্বাচনে সেটা বর্জনের ঘটনা পর্যন্ত গড়ালো। এইটা কিন্তু একটা সুষ্ঠু গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরি করার জন্য খুব ভালো কোনো ফল নিয়ে আসবে না। খেয়াল করতে হবে যে বাংলাদেশ একটা আন্দোলনের দেশ, বাংলাদেশ একটা তরুণদের দেশ, বাংলাদেশ একটা প্রতিবাদের দেশ, এবং বাংলাদেশ কখনো কখনো প্রতিরোধের দেশ। প্রতিরোধ সবসময় হয় না, কিন্তু প্রতিবাদ সবসময় হয়, এবং এই প্রতিরোধ এবং প্রতিবাদের ক্ষেত্রে তরুণদের একটা বিরাট ভূমিকা থাকে। এবং এই তরুণদের মধ্যে শিক্ষিত তরুণদের ভূমিকাটা অগ্রগণ্য। যে কারণে দেখবেন যে পৃথিবীতে কতটা বিশ্ববিদ্যালয় আছে তার ঠিক পরিসংখ্যান জানা নেই, কিন্তু 1000 বিশ্ববিদ্যালয়ের যে তালিকা হয়, সেরা 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাম থাকে না। কখনো কখনো তো ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কখনো বা কৃষি বিশ্ববিদ্যালয়, হয়তো শেষের দিকে দু একটা তালিকার নাম থাকতেও পারে। তালিকায় থাকা না থাকা দিয়ে কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বটা বোঝা যায় না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আবার এমন একটা ভূমিকা আছে যেটা পৃথিবীর অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয় তেমন নেই। সেটা আমাদের সেই ভাষার আন্দোলন বলি, শিক্ষার আন্দোলন বলি, গণতান্ত্রিক আন্দোলন বলি, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি, স্বাধীনতা আন্দোলন বলি, এমনকি অভ্যুত্থানের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বলি, বিশ্ববিদ্যালয়গুলোর একটা ভূমিকা আছে। এইটা শিক্ষার মান নিয়ে যারা চিন্তা করেন তারা এটা কখনোই হিসাবে আনেন না। কিন্তু শিক্ষা মানে তো শুধু ক্লাসরুমের শিক্ষা নয়, শিক্ষা তো জীবনব্যাপী শিক্ষা। একটা গণতান্ত্রিক চর্চার শিক্ষাটাও তো একটা বড় শিক্ষা, এবং সেই শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়োজন হয়, ছাত্র প্রয়োজন হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রয়োজন হয়। ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে কী ধরনের গণতন্ত্রের চর্চা করবেন তার উপর নির্ভর করবে তো দেশের গণতান্ত্রিক চর্চাটা কেমন হবে। শিক্ষকরা কেমন পাঠদান করবেন, তার সঙ্গে সঙ্গে কী ধরনের সংস্কৃতির পরিবেশ গড়ে তুলবেন তার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। ফলে যে কারণে আমরা যে টিএসসি বলি, টিচার্স স্টুডেন্ট সেন্টার, এই কনসেপ্টটা কেন তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল এই জায়গায় যে অন্য প্রতিষ্ঠানের মতন বিশ্ববিদ্যালয়গুলো হবে না। বিশ্ববিদ্যালয় একটা মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চা, মুক্ত জ্ঞান বিকাশের জায়গা হবে, এবং সেখানে ক্লাসরুমে যেমন শিখবে তেমনি ক্লাসরুমের বাইরেও ছাত্রছাত্রীরা শিখবে। ছাত্রদের অবস্থানটা সেখানে এমন একটা পরিবেশ তৈরি করবে যে তারা জীবনব্যাপী শিক্ষা গ্রহণ করবার জন্য জীবনের একটা অল্প সময় এখানে ব্যয় করবেন। মানুষের জীবনব্যাপী শিক্ষাই গ্রহণ করে, কিন্তু একটা অল্প সময়ের মধ্যে সেই ভিত্তিটা তৈরি করবেন। তারই একটা অংশ হিসেবে আমরা ইলেকশনগুলোর কথা ভেবেছিলাম। ডাকসু ইলেকশন যে কারণে 100 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ইলেকশন কতটা হয়েছে? ইলেকশন বোধ হয় 29টা, আমার ঠিক সঠিক সংখ্যাটা খেয়াল নেই। হ্যাঁ, সর্বোচ্চ 10টার কম, আমি 9টা মনে হয়। না না, বেশি হবে, 9-এর বেশি হবে। ও সম্ভবত 29টা নির্বাচন হয়েছে ডাকসুতে। তবে 1970 সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি নির্বাচন ছিল না। তার আগে ছিল হলগুলোতে যারা নির্বাচিত হতেন তাদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএসটা হতো। 70-এর পরে সরাসরি নির্বাচনটা হয়। ফলে এই দিক থেকে খেয়াল করলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এমন একটা আগ্রহের কেন্দ্রে অবস্থান করছে, যেখান থেকে বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে ভাবছেন সারা দেশের মানুষ, বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে মতামত দিচ্ছে সারা দেশের মানুষ। এইটা আমাদের শাসকদের তাদের মনে রাখা দরকার।
এইটা মনে রেখে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা সর্বাধিক স্বচ্ছ, গণতান্ত্রিক এবং নিয়ম মাফিক হওয়া উচিত। এটাই এই নির্বাচন আসলে রাজনীতি বা জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে? রাজনীতিতে একটা দারুণ প্রভাব ফেলে, মনস্তাত্ত্বিক, কিন্তু ঠিক সাংগঠনিক প্রভাবটা অতটা ফেলে না। মনস্তাত্ত্বিক প্রভাবটা ফেলে এইরকম যে মানুষ ভাবে যে ছাত্ররা কীরকম ভাবছে, কাদেরকে সিলেকশন করছে। যেমন খেয়াল করে দেখুন, 1970 সালে ডাকসুর প্রথম নির্বাচন হলো। সেই নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জিতলো এবং তা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে একটা বিরাট ভূমিকা পালন করেছে। এটা যেমন ঠিক। আবার 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 72 সালে প্রথম নির্বাচন যেটা হলো, সেখানে কিন্তু ছাত্রলীগ বিজয়ী হলো না, বিজয়ী হলো ছাত্র ইউনিয়ন। কিন্তু কমিউনিস্ট পার্টি তখন তো এত বড় সংগঠন না, কিন্তু ডাকসুতে নির্বাচিত হচ্ছেন ছাত্র ইউনিয়ন। তারপরে ধরুন 73-এ জাসদ ছাত্রলীগ জিতে যাবে এরকম পরিস্থিতি যখন, তখন ব্যালট বাক্স ছিনতাই হলো। তা ডাকসুতে ছাত্রলীগ জিতছে মানে জাসদ জিতছে, কিন্তু জাসদ কি গোটা দেশে সেরকম প্রভাব বিস্তার করছিল? তা ঠিক না। আবার ধরুন এরপরে জাসদ ছাত্রলীগ 79-তে একবার ডাকসুতে জিতলো এবং বাসদ, আমি যে দল করি সেই বাসদের নেতৃত্বাধীন ছাত্র সংগঠন ডাকসুতে 2বার ভিপি জিএস 2 পদেই জিতলো। কিন্তু আমরা বাসদ কি বাংলাদেশে খুব বড় কোনো প্রভাবশালী দল হতে পেরেছিলাম? পারিনি। ফলে ডাকসু নির্বাচনে একটা প্রভাব পড়ে ঠিক, কিন্তু জাতীয় নির্বাচন আবার অন্যরকম। ডাকসু নির্বাচনে কিংবা জাকসু নির্বাচনে কিংবা বাকসু নির্বাচনে কিংবা চাকসু নির্বাচনে ছাত্ররা যে ভোট দেয়, মানুষ সেটা খুবই পর্যবেক্ষণ করে, এটা ঠিক, কিন্তু সাধারণ মানুষের ভোটের হিসাব আবার অন্যরকম। যে কারণে এটা নিয়ে একটা আমরা উপেক্ষা করব না এটাকে, আবার এটাকে এত বড় করে দেখানোর কিছু নাই, এটা উপেক্ষণীয় নয়, আবার এটাকেই ভবিষ্যৎ রাজনীতির কেন্দ্র বানানো সেটাও কিন্তু একটু অতিরঞ্জন হবে। দেখতে হবে আমাদের ছাত্র সমাজ, তরুণ সমাজ কি ভাবছেন, তাদের মনোভাবটা কীরকম, সেটা দেখে দেশ যারা পরিচালনা করবেন তারা যেন ভবিষ্যতের পথটা নির্ধারণ করতে পারেন। ধন্যবাদ। আমি জনাব রাশিদ খান আপনার কাছে আসি। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এখন জাতীয় রাজনীতিতে এসেছেন। ছাত্র সংসদ নির্বাচন কেমন হচ্ছে? আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন জাকসু, সেখানে ছাত্রদের সমর্থিত প্যানেল বর্জন করলো মধ্যখানে এসে। একই সঙ্গে বাম গণতান্ত্রিক যে ঐক্য ফোরাম, তারাও বলছে যে অনিয়ম হচ্ছে, অভিযোগ তুলছে। একই সঙ্গে ডাকসু নির্বাচন নিয়েও যদি কিছু বলেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, আমাদের দেশের যে রাজনীতির ইতিহাস, সেখানে ডাকসু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন গুরুত্বপূর্ণ, কি প্রয়োজন? আমরা কি এই ছাত্র রাজনীতির উত্তেজনা, ক্যাম্পাসের উত্তেজনা, এগুলো কি আমরা সারা জীবন ধরে দেখব? আমাদের দেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবসময় ছাত্র রাজনীতির একটা ভালো ভূমিকা আছে। কিন্তু আমার কথা হলো যে এই ফ্যাসিবাদের জন্ম কেন হচ্ছে? এই ফ্যাসিবাদের জন্ম না হলে তো এ ধরনের রাজনৈতিক উত্তাপ এবং একই সাথে ডাকসুর এত গুরুত্ব, এটা তো আসলে থাকে না বা কোনো প্রয়োজন হয় না। পৃথিবীর অন্য দেশে দেখেন, সেখানেও ছাত্র সংসদ নির্বাচন হয়, ছাত্রছাত্রীরা নিজেরাই করে, কোনো হাঙ্গামা নাই, দাঙ্গামা নাই, জাতীয় রাজনীতির সাথে সম্পর্ক নাই, শুধুমাত্র নিজেদের একটা অধিকার ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, কথা বলার জন্য, আলাপ আলোচনা, সম্পর্ক উন্নয়নের জন্য বা একাডেমিক নেতৃত্ব বিকশিত করার জন্য সেখানে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচন হয়। আর আমাদের দেশে এই ছাত্র সংসদ নির্বাচন হয় জাতীয় নেতা তৈরি করার জন্য। তো আপনি জাতীয় পর্যায়ে রাজনীতি করবেন আর সেটার জন্য আপনাকে ডাকসু থেকে নেতা হতে হবে, এই ধারণা থেকে আমরা বের হতে পারছি না। ডাকসু নির্বাচন হলো, কেন এত উত্তাপ? মিডিয়াতে কেন এত হাইপ? কেন এত টক শো? কেন এত নিউজ? কি প্রয়োজন? আমি এটা আসলে উপলব্ধি করে পারছি না। 19 সালে ডাকসু নির্বাচনেও এতটা হাইপ ছিল না, যেইটা আমরা অভ্যুত্থানের পরে দেখলাম। এখন প্রতি বছর এই নির্বাচন হবে আর শিক্ষার্থীরা এই প্রায় মাসখানেক ডাকসু নিয়ে কাজ করবে। পড়াশোনা কিন্তু হয় না এই সময়। যারা প্রার্থী হয়, আপনি বিশ্বাস করেন, তারা কিন্তু পড়াশোনা করতে পারে না, পরীক্ষা দিতে পারে না। যারা ডাকসু নির্বাচন নেতা হবে, ভিপি হবে, জিএস হবে, এদের কিন্তু পড়াশোনা করার সুযোগ নাই, ক্লাসে যাওয়ার সুযোগ নাই। কারণ শিক্ষার্থীরা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আসবে ডাকসুর ভিপির রুমে, যদি না পায় তখন অভিযোগ দিবে। তার এই যে আমরা একটা ভুল পথে আছি, এটা কিন্তু আমরা বুঝতেছি না। আমরা মনে করছি ডাকসুর ভিপি বিশাল কিছু, আগামীর মন্ত্রী। তো এইটা তো আমাদের চিন্তা চেতনার মধ্যে আসা উচিত না। ডাকসুকে আপনি একটি প্রতিষ্ঠানের নির্বাচন এবং সেটা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেন। কেন এত হাইপ, কেন এত আলোচনা আমি জানি না।
দেখেন এত আলোচনা হওয়ার কারণেই সারা দেশে কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের নেগেটিভ মেসেজ কিন্তু পৌঁছে যাচ্ছে যে ডাকসুতে কারচুপি হচ্ছে আর সারা দেশে কি হবে। আজকে যে জাকসু নির্বাচন হচ্ছে এটা খুবই জঘন্য একটি নির্বাচন হচ্ছে। গতকাল রাত থেকে আমরা মোটামুটি শুনছি যে অমুক দলের নেতারা গিয়েছে, সকাল থেকে শুনছি কারচুপি হচ্ছে, অমুক প্যানেলের প্রার্থীরা এই করছে সেই করছে, মানে রুম বন্ধ করে ভোট দিচ্ছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, বাট আমি দেখি যে এর 50% গুজব, হয়তো 50% সত্য। দেখেন আজকাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে 30 সেকেন্ডের ভিডিও, আগা নাই মাথা নাই, এমন বিভ্রান্তি ছড়াচ্ছে। একজন যোগ্য প্রার্থী সেও কিন্তু এই বিভ্রান্তির কারণে নানান ধরনের ট্যাগিংয়ের শিকার হচ্ছে। যদি আমি বলি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট ছিল, সকালবেলা প্রত্যেকটা গণমাধ্যমে নিউজ হলো, দুপুর পর্যন্ত চললো, সে আচরণবিধি লঙ্ঘন করেছে। এরপরে মিডিয়া সংশোধনে দিল যে না, এটা একটা ভুল, সে যেতে পারে। এবং আমি 19 সালে নির্বাচন করেছি। দেখেন শিক্ষক বা রিটার্নিং কর্মকর্তা যারা থাকে তাদের অনুমতি নিয়ে যাওয়া যায়, ভোট কেন্দ্রে প্রদর্শন করা যায়। তাহলে কি হলো, সকাল থেকে দুপুর পর্যন্ত সে ভোট তো পাইল না, এই নেগেটিভ গুজব বা মার্কেটিংয়ের কারণে তার ক্ষতি হলো না। তো আজকে এই যে নির্বাচনগুলো করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, যার যা মন চায় সে লিখতেছে। আমি দেখলাম যে ডাকসুকে কেন্দ্র করে একটি পুরাতন ভিডিও মানে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। এনসিপির একজন নারী নেত্রী তার নামে ফেক আইডি খুলে, পরে আমি তার সাথে কথা বললাম, সে বললো ভাই এটা আমার আইডি না। তার ফেসবুকে সে পোস্টও করেছে যে আমার নামে ফেক আইডি খুলে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এই ধরনের অতীতের ভিডিও প্রচার করা হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু অনেকে বিভ্রান্ত হয়েছে, মানুষ কিন্তু বিভ্রান্ত হয়েছে। ঠিক আমি গতকাল রাতে যা দেখলাম, কতটুকু সত্য আমি জানি না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের গুজব আমি দেখলাম। মানে যা কিছু দেখানো হচ্ছে, আমার কাছে মনে হয় আপনি খোঁজ নেন যে মিডিয়াতে যা কিছু আসতেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আসতেছে, সব কিছু সত্য না। মানে বানিয়ে চুনিয়ে, মানে অমুককে ঘায়ল করতে হবে, ওরকে একটা মানে হরণ করো, ওর বিরুদ্ধে একটা ছোট্ট ভিডিও বানাও, ওর বিরুদ্ধে আরেকজনকে দিয়ে বলাও। তো এই সংস্কৃতি তো আসলে গণঅভ্যুত্থানের পরে আমরা মানতে পারি না। ডাকসু নির্বাচন হয়েছে, হ্যাঁ সেখানে কারচুপি হয়নি সেটা আমরা শুনতেছি, কিন্তু নানান ধরনের অনিয়মের অভিযোগ কিন্তু আছে। ঠিক আজকের এই জাকসু নির্বাচন, সেখানেও ছাত্রদল ইতিমধ্যে বর্জন করেছে, অন্যান্য বাম সংগঠন তারাও নাকি বর্জন করতে চায়, এ ধরনের কথাবার্তা আমরা শুনতেছি। তো এই যে শিক্ষার্থীদের নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে উত্তাপ, এটা কি আসলে আমাদের জন্য ভালো? আপনি বলেন। কোনোভাবে এটাকে আমি মেনে নিতে পারছি না। আমার কাছে মনে হয় ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে এইভাবে যে হাইপ তোলা হচ্ছে, এটা আসলে আমাদের জন্য ক্ষতির কারণ। আপনি একদিকে বলছেন ছাত্র রাজনীতি চান না, আবার আপনি এমনভাবে তুলে ধরতেছেন নির্বাচনগুলো এমনভাবে আসতেছে, এর থেকে আমি তো আসলে ছাত্র রাজনীতি, ভাই এর থেকে বড় ছাত্র রাজনীতি আর কিছু দেখতেছেন আপনি? আমার তো মনে হয় না। মানে একদিকে আপনি বয়ান তৈরি করতেছেন, ছাত্র রাজনীতির প্রয়োজন নাই। তো যাই হোক, এই যে আমাদের ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন আমাদের একটি শিক্ষা দিল যে আসলে আমরা, বা আমাদের সামনে একটি চিত্র ফুটে উঠলো যে আমরা আসলে মানুষ হিসেবে আমাদের কোনো পরিবর্তন হয়নি। গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমাদের যে মানুষ হওয়া দরকার ছিল, আমাদের যে পরিবর্তন হওয়া দরকার ছিল, সেই পরিবর্তনটা আমাদের আসলে হয়নি। আর একটি সংশোধনী দিই, ভাই যেটি বললেন যে সেই 1923 সালের পর থেকে আপনার 37 বার ডাকসু নির্বাচন হয়েছে। আর স্বাধীনতার পরে 7 বার আগে হয়েছে, 90-এর আগে, আর পরে হয়েছে 2 বার। এটা আমারই মিস্টেক হয়েছিল ভাই যেটা বললেন, তো এটা আমি পরবর্তীতে পেলাম আর কি। ধন্যবাদ। আমি আলোচনা আবারও ফিরবো, একটু বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসি। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহা বিপর্যয় হবে, এই কথা আজকে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা মনে হচ্ছে? কেন এই ধরনের প্রশ্ন আসছে? আমাদের কাছে কি ঠিক কনফিউজিং মনে হয় যে এই কথাগুলো বারবার বলতে হবে কেন? কিছুদিন আগেও আপনি শুনেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না করলে পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ওই কথা বলার পর আবার এই কথাটা বলার কি দরকার? মানে একটা কথা রিপিট করলে কি কথার গুরুত্ব বাড়ে নাকি সন্দেহ বাড়ে? যদি কেউ বলে বারবার বলতে থাকে, হ্যাঁ কোনটা বাড়ে? সন্দেহ বাড়ে। আপনি যদি বারবার বলতে থাকেন যে ভাই আমাকে বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, তখন কিন্তু মানুষের মধ্যে সন্দেহটা বাড়ে।
ফলে এই বিষয়গুলো না বলাটাই ভালো দায়িত্বশীল জায়গা থেকে। 2 নম্বর হচ্ছে নির্বাচনটা হবে না কেন? নির্বাচনের জন্যই তো সরকার কাজ করছেন এবং রাজনৈতিক দলগুলোরও তো তাই চাওয়া। এখন দরকার সরকারের নির্বাচন না হলে বিপর্যয় হবে এই কথা বলার চাইতে নির্বাচন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আগামী 5 মাসের মধ্যে কি কি পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা নির্বাচন রোডম্যাপ অনুযায়ী চলছেন। তা নির্বাচন কমিশন চলছে, প্রশাসন কিভাবে তাকে সহযোগিতা করবে, পুলিশ এবং আর্মি তাকে কিভাবে সহযোগিতা করবে। আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদে আছে যে নির্বাচন কমিশন কিভাবে রাষ্ট্রীয় অর্গানগুলোর সহযোগিতা চাইতে পারেন, কিভাবে তাদেরকে কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্কের ধরনটা কীরকম হবে, কারণ একজন ডিসিকে যদি নির্বাচন কমিশন কোনো একটা কাজে অ্যাপয়েন্ট করেন আর যদি সংস্থাপন মন্ত্রণালয় সেটাকে আবার ঠিক সেইভাবে কোঅপারেট না করেন, তাহলে এখানে কিন্তু একটা শুধু গ্যাপ তৈরি হবে, প্রশাসনিক গ্যাপ না, এটা একটা কার্যক্রমেরও গ্যাপ তৈরি হয়ে যাবে। যেমন ধরেন ছোট একটা উদাহরণ দিয়ে বলি যে এই গাইবান্ধা উপনির্বাচনের সময় নির্বাচন কমিশন বললেন ঠিক আছে তিনি ঢাকা থেকে তারা মনিটর করবেন এবং তারা দেখবেন যে কেমন নির্বাচন হচ্ছে। সেখানে তারা দেখছেন সিসি ক্যামেরায় যে নির্বাচন কেন্দ্রে ব্যাপক গোলযোগ হচ্ছে। এসপি সাহেবকে টেলিফোন করলেন, এসপি সাহেব বলছেন না স্যার সব কিছু ঠিক আছে। এসপি সাহেব জানতেন না যে এটা আবার নির্বাচন কমিশন ফলো করছেন। ডিসি সাহেব বললেন সব ঠিক আছে, তারপরে ডিসি এসপি দুইজনই বললেন নির্বাচন ঠিক হচ্ছে, কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত হলো না। এবং তারপরে ডিসি এবং এসপির কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা যে নির্বাচন কমিশনকে অসত্য তথ্য দিয়েছিলেন অথবা মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করেছিলেন। তো ওই একটা নির্বাচনেও বোঝা গিয়েছে যে যদি প্রশাসনের সঙ্গে যুক্ত যারা এবং পুলিশের সঙ্গে যুক্ত যারা তারা যদি দায়িত্বশীল আচরণ না করে, নির্বাচন কমিশন একা পুরো কাজটা ভালোভাবে করতে পারবে না। যে কারণে তো একটা বাইন্ডিংসের মধ্যে আনা যে নির্বাচন চলাকালীন সময়, নির্বাচনের আগে এবং নির্বাচন হওয়ার পরে ভোট গণনার কিছুদিন পর্যন্ত, পরবর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই সময়ে প্রশাসন কার অধীনে থাকবে। এখানে অনেকে বলে ম্যান পাওয়ার সংকটের কথা, কিন্তু বাংলাদেশে যদি ধরি ছোট একটা দেশ, আমাদের 12 কোটি ভোটার 17 কোটি মানুষের মধ্যে, এই দেশে নির্বাচন কমিশনের সঙ্গে যত লোকবল আছে, ভারতে কি এত লোকবল আছে? ভারতের নির্বাচন কমিশন কিন্তু অনেক ছোট, কিন্তু ছোট হলেও তার উপর অর্পিত দায়িত্বটা ছোট নয়। তার উপর অর্পিত দায়িত্ব তিনি যখন পালন করতে যান সেটাকে উপেক্ষা করার ক্ষমতা কিন্তু কারো নাই। বাংলাদেশে এই জায়গাটা একটা বিরাট গ্যাপ আছে, যে কারণে আগামী নির্বাচনে এমনি তো বলা হচ্ছে নির্বাচনকে টাকার খেলা, ধর্মের ব্যবহার এগুলো থেকে মুক্ত করা হবে কিনা এটা নিয়ে তো একটা সন্দেহ আছেই। তার চেয়ে বড় যে বিষয়টা হবে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে কিনা। করতে চেয়ে ব্যর্থ হওয়া এক জিনিস, আসলে করতেই চাইবে কিনা সেটাও আর একটা জিনিস। এই জায়গাগুলোতে পরিষ্কার হওয়া দরকার। এখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বারবার এটা বলার দরকার নেই, বরঞ্চ প্রধান উপদেষ্টা যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ইনস্ট্রাকশনটা কিভাবে ফলো হচ্ছে, প্রতিপালিত হচ্ছে, সেই বিষয়টা মনিটর করাটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমি রাশিদ খান আপনার কাছে আবার আসি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মহাবিপর্যয়ের কথা বললেন, আপনার কাছে কি কোনো শঙ্কা দেখেন কিনা আপনি নির্বাচন নিয়ে? ধন্যবাদ। দেখেন, নির্বাচন বানচালের জন্য সবথেকে বেশি চক্রান্ত করছে পতিত স্বৈরাচার এবং তাদের যারা সবসময় সহযোগিতা করেছে, যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে সেই ভারত। তারা উভয় চাই বাংলাদেশে কোনো নির্বাচন না হোক। এখন নির্বাচন না হলে তো স্বাভাবিকভাবে যারা বাংলাদেশের গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের মধ্যে বিরোধ তৈরি হবে এবং এই ধরনের সরকার সাধারণত দীর্ঘ মেয়াদি তারা নিজেরা চালাতে পারে না দেশ এবং নিজেরা চলতে পারে না। দেখেন, এই সরকারের প্রতি মানুষের যে সংস্কার নিয়ে, বিচার নিয়ে প্রত্যাশা ছিল, এখন কিন্তু এইভাবে নাই। মানুষ এখন বলছে যত দ্রুত পারেন নির্বাচনটা দেন। তো যাই হোক, সরকার নিজেই কিন্তু সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন আজকে আবার যে ধরনের কথা তিনি বললেন, আমি এইটাকে সতর্ক বাণী হিসেবেই দেখতে চাই। এটা জাতির উদ্দেশ্যে, দলগুলোর উদ্দেশ্যে, যে আমরা যদি সবাই এক না থাকি তাহলে এই ভারত এবং আওয়ামী লীগ নির্বাচনের বানচালের যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সফল হবে। তার মানে এই ক্ষেত্রে আমি খুব নেগেটিভভাবে দেখছি না, এটা একটা বক্তব্য মানুষের সামনে হাজির করা। তবে এই ধরনের বক্তব্য আবার বেশি বেশি আসলে সন্দেহ, সংশয় সরকারের প্রতি মানুষের তৈরি হবে, যেটি ভাই বললেন।
সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রেও শব্দগত, ভাষাগত, কোথায় কোন শব্দ বসবে, কোনটা দিলে ভালো হবে। যেমন দেখেন, আমি একটা কথা, মানে কেন এই মুহূর্তে আসলে সতর্ক করতে হচ্ছে, মানে সেই পরিবেশ কি দেখছেন আপনি? জি, গত 1 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছে। দেখেন, আমাদের দলের সামনে আমরা প্রেস ব্রিফিং করছি, সেই অবস্থায় দলের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে। এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ঘটনার 14 দিন অতিবাহিত হতে যাচ্ছে, 2 সপ্তাহ, কিন্তু এখনো পর্যন্ত যারা এই ঘটনায় সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। কার্যালয়ের মধ্যে হামলা চালানো হয়েছে, বাথরুমে যারা আশ্রয় নিয়েছিল তাদের উপর হামলা চালানো হয়েছে। আমি যতটুকু শুনলাম যে সেনাবাহিনীর যে অংশটি, সংখ্যায় তো খুব বেশি না, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটি পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং এই ঘটনায় সেনাবাহিনীর বড় অংশ খুবই তারা মনক্ষুণ্ণ হয়েছে যে নুরুল হক নূর গণতন্ত্রের একজন প্রাণ পুরুষ, সে হাসিনার আমলে লড়াই করেছে, সে সেনাবাহিনীর কতিপয় সদস্য দ্বারা আক্রান্ত হয়েছে, পুলিশের কতিপয় সদস্য দ্বারা আক্রান্ত হয়েছে। এটা সেনাবাহিনীর অনেকে, এমনকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা মানতে পারেনি। তো দেখেন, একটি ঘটনা বললাম, এরপরে আসেন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্সের ঘটনা আমরা জানি। বিভিন্ন জেলাতে, গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, দলের মধ্যে অন্তর্কন্দল, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সংঘর্ষ। বিশেষ করে এখন আমরা এই ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তাপ দেখলাম, নির্বাচনের দিন জামাতের এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু ক্যাম্পাসের আশপাশে জড়ো হয়েছিল। গণমাধ্যমের খবরে দেখলাম বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে উভয় দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলে এটা মীমাংসা করা হয়েছে। এখন কোন একটি অঘটন কি ঘটতে পারতো না? হ্যাঁ, এটা খুব দায়িত্বশীল ভূমিকা সরকার পালন করেছে এবং বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেখানে কেন যেতে হবে? কেন যেতে হবে? যে কি হচ্ছে, নেতাদেরকে কেন যেতে হবে, কর্মীদেরকে কেন যেতে হবে, মিছিল নিয়ে কেন করতে হবে? ডাকসুতে নির্বাচন হচ্ছে, তাতে আপনার কি? আপনি কেন স্মরণ দিবেন? এক্ষেত্রে আবার মানে ছাত্র সংগঠনের বাইরে অন্যান্য সংগঠন যারা রয়েছে তারা আবার কেন মিছিল দিচ্ছে? এ নিয়ে আমরা ফেসবুকে ব্যাপক হুমকি ধামকি, পাল্টা বক্তব্য আমরা দেখেছি। তো সব মিলিয়ে সরকার কিছুটা শঙ্কিত, যে আমরা যে ধরনের নির্বাচন জাতিকে উপহার দিতে চাচ্ছি আদৌ কি সম্ভব? আর সর্বশেষ বলি, দেখেন, এই সরকারের সবথেকে বড় দুর্বলতা হলো যে বিগত 1 বছরেও সরকার আসলে প্রশাসনিক সংস্কারটা করতে পারে নাই। পুলিশের পারে নাই, র্যাবের পারে নাই, বিজিবির পারে নাই, অন্যান্য বাহিনীকে পারে নাই। সচিবালয়ে দেখেন, খোঁজ নেন, সেখানে আওয়ামীপন্থী সচিবরা বসে আছে। সেখানে 14 সালের ডিসিএসপি দেখেন, আপনি খোঁজ নেন পুলিশে এবং অন্যান্য বাহিনীতে 14 সাল, 24 সাল, 18 সালের যে সকল ডিসিএসপিরা যারা অন্যায় অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ভাই, গাইবান্ধার যে কথা বললেন, ডিসি বলছে হ্যাঁ ঠিক আছে নির্বাচন ভালো হচ্ছে, এসপি বলছে ঠিক আছে, অথচ আমরা সরাসরি লাইভে দেখছি নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে। তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, হয়নি। যে কারণে আমরা এখন বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু হাসিনার পালিত সেই পান্ডারা এখনো পর্যন্ত বিভিন্ন দপ্তরে, সেক্টরে বসে আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সকল সরকারি কর্মকর্তারা মিছিল নিয়ে যারা গণভবনে হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য গিয়েছে, সেটা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সরকারি কর্মকর্তারা বলেন, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভবপর হয়েছে। তাহলে সরকার যে সংস্কারের আলাপ করছে, সরকার যে গণহত্যার বিচারের কথা বলছে, সরকারের আর বয়স হচ্ছে কয়দিন? 4 থেকে 5 মাস। এখন এই বয়সের মধ্যে সরকার কি আসলেই আওয়ামীপন্থী কোনো এমপি মন্ত্রীর ফাঁসি দিতে পারবে? আপনাকে তো সবার আগে হাসিনাকে ফাঁসি দিতে হবে, তারপরে তো বাকিদের। সেই হাসিনাকে কতটুকু ফিরিয়ে আনার ব্যাপারে বন্দোবস্ত হয়েছে। গণহত্যার বিচার নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই যে একটি ট্রাইব্যুনাল গঠন করে বিচারটা 1 বছরে করলেন, এটাকে আসলে বাস্তবসম্মত? আমরা চেয়েছিলাম অন্তত 10টা গঠন করেন, তাহলে 10 বছরের বিচার 1 বছরে হবে, যদি একটার মাধ্যমে 10 বছর লাগে। কিন্তু বিচার নিয়ে যে ধরনের তালবাহানা লক্ষ্য করলাম, এটা অনাকাঙ্ক্ষিত। তার মানে এই ঘটনাকে কেন্দ্র করে আমার কাছে মনে হয় যে বিচার আদৌ হবে কিনা। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ স্লোগান দিচ্ছি, তার মানে বিচারটা আদৌ পাবো কিনা এই সন্দেহের জায়গা থেকে বলছি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
আর দেখেন রাষ্ট্র সংস্কার, আজকে একটু আগে ভাই বলছিলেন সম্ভবত টকশোতে ঢোকার আগে যে আমাদের সকলের প্রিয় আলী রিয়াজ স্যার, আমার সাথে অনেক আগে থেকে তার পরিচয় এবং বিভিন্ন সময় তার সাথে আমার আলোচনা হয়েছে যে ফেসিবাদ বিরোধী লড়াইটা কিভাবে করা যায় স্যার, আপনার পরামর্শ কি। সেটা 18 সালের সেই সময় থেকে 24 সালের গণঅভ্যুত্থানের সময় তার সাথে আমার কথা হয়েছে। সে আজকে বলছে যে এইটা আসলে আমাদের পক্ষে, ঐক্যমত কমিশনের পক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর নয়। ভাই এটাই তো বলেছে। তো আপনারা এতদিন বললেন যে আপনারা এই করতে চান, সেই করতে চান, হ্যান তেরেঙ্গা ত্যান তেরেঙ্গা, এখন এসে শেষমেশ বলতেছেন নির্বাচন দিয়ে বিদায় নিতে চান। নির্বাচনের আগে তো জনগণের প্রত্যাশা আছে, যতটুকু সংস্কার আপনাদের পক্ষে সম্ভব সেটা করেন। আজকে হয়তো সব সংস্কার বাস্তবায়ন করা সম্ভবপর নয়, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখন যদি আপনি সব সংস্কার করতে চান তাহলে আপনাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনের জন্য গঠন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব ছাড়া অন্য কারণ নেতৃত্বে এখন একটি সরকার গঠন করবেন সেটি সম্ভবপর নয়। এখন আমরা তো নিজেরা একমতে আসতে পারবো না যে উপদেষ্টা কারা হবে এই সরকারের। সুতরাং এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য। আর সেই প্রস্তুতি কি সরকার নিচ্ছে দেখছেন? না, এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে সরকার আসলে যেভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সরকার এখনো পর্যন্ত সেই ধরনের প্রস্তুতি সরকার নেওয়া শুরু করেনি। নির্বাচনের প্রস্তুতির আগে দেখেন অবশ্যই এই ফেসিবাদকে বিলোপ করতে হবে, এদেরকে স্বপদে বহাল রেখে কোনোভাবে এরা আপনাকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে দিবে না। সরকার সেই দিকে এখনো পর্যন্ত মনোযোগ দেয়নি। আপনি বলছেন যে 2000 নতুন এসআই নির্বাচনের আগে নিয়োগ দিবেন, তো আপনি কেন আগে দিলেন না? আগে দিয়ে কেন এদেরকে বিতাড়িত করলেন না? এনএসআই ডিজিএফআই সংস্কার করবেন না? আপনি এই আলোচনা আছে যারা আয়নাঘর বানিয়েছে, যারা আজকে আমার ভাইকে গুম করেছে, ক্রসফায়ার দিয়েছে, তাদেরকে চিহ্নিত কেন করেননি? বিচার কেন করতেছেন না? শুধুমাত্র এমনকি জুলাই গণঅভ্যুত্থানে যে সকল পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা এত মানুষকে গুলি করে হত্যা করলো, তাদেরকে চিহ্নিত করা গেছে, বিচার করা গেছে। এই আওয়ামী বাহিনীর খুনি যারা, তারা এখনো পর্যন্ত এই বাহিনীগুলোতে রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হয়তো হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইভাবে তো সংস্কার হয় না। এই সরকারের প্রতি আমাদের অনেক ধরনের প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তারপরে বলতে চাই যে এই সরকার ব্যর্থ হোক সেটি আমরা চাই না। সরকারের হাজারো ভুল আছে, সেটি নিয়ে আমরা কথা বলবো, সমালোচনা করব, সরকারকে আমরা শুধরাতে বাধ্য করব, কিন্তু এই সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে সংস্কার প্রয়োজন। আজকে যদি আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে না পারি, তারা যদি নিজেরা জেতার জন্য, তার নেতাকে জেতানোর জন্য ভোট কেন্দ্র দখল করে, তারা যদি আজকে দখলদারিত্ব করে, চাঁদাবাজিতে লিপ্ত হয়, আমাদের এই গণ অভ্যুত্থানের শক্তি, আমরা যারা রয়েছে আমাদের দলের নেতাকর্মীরা, সেটি কি কাঙ্ক্ষিত? আজকে পরিবর্তন তো কোথাও দেখতেছি না। সরকারকে তো দায় নিতে হয়। আমি একটি বিরতি থেকে ফিরে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শকদের সন্ধান নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে আছি। আজকে ঐক্যমত কমিশনের একটি বৈঠক হয়েছে, যেটি ঐক্যমত না আসায় নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ রয়েছে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত আসলে এখন বাধা কোথায় দেখছেন, বা সংস্কারে বাধা কোথায় দেখছেন? আসলে বাধা মনে করলে বাধা, বাধা মনে না করলে বাধা নয়। এখন আটকে আছে, আটকে থাকার কথা নয়, কারণ যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেগুলোকেই ভিত্তি ধরে আমাদের এগোনো যায়। 2 নম্বর হচ্ছে এই ঐক্যমত যেটা হলো, এই ঐক্যমতটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? পরবর্তী সরকারের। তাহলে পরবর্তী সরকার আসবেন কিভাবে? নির্বাচনের মাধ্যমে। তাহলে যে বিষয়গুলোতে ঐক্যমত হলো এবং যে বিষয় যারা সেটাকে বাস্তবায়ন করবেন, এর মাঝখানে এখন অবস্থান করছে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি। আবার বিষয় আছে যে ঐক্যমত কমিশনে যে বিষয়গুলো ঐক্যমত হলো তা যদি সনদ হিসেবে স্বীকৃত হয়, সনদে অন্তর্ভুক্ত হয়, সনদের ভূমিকাটা কি হবে? এর আগে কথা ছিল সনদ সংবিধানের চাইতেও উপরে স্থান পাবে, কিন্তু আজকে তো আলোচনা করে আবার দেখা গেল যে না, এটা যুক্ত থাকবে। এটা জনগণের অভিপ্রায় হচ্ছে সমস্ত আইনের উৎস, এবং রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জনগণের অভিব্যক্তি ঘটেছে। ফলে যা অভিপ্রায় হিসেবে অভিব্যক্ত হলো তা আমাদের সংবিধানে সংযুক্ত হবে। তাহলে তো আমার মনে হয় যে অনেকখানি বিরোধ এখানেও কমে গেল। ফলে আমার যেটা ধারণা, যতটুকু আমি বুঝতে পারলাম, যে যেটা বললেন ঐকমত্য কমিশনের প্রধান, যে কমিশনের কোনো ক্ষমতা নাই এটা বাস্তবায়ন করার। রাইটলি তিনি তো ঠিকই বলেছেন, কমিশন তো এটা বাস্তবায়ন করবে না। কমিশন একটা সুপারিশ তৈরি করে হাজির করবে, বাস্তবায়ন করবে কে? নির্বাচিত সরকার। ফলে এখন সমস্ত আলোচনা তো কেন্দ্রীভূত হবে
কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা হস্তান্তরিত হবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে, সেই নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে, সেই নির্বাচনটা কখন হবে, এবং নির্বাচনের পরে যে সংসদ হবে সেই সংসদ এই দায়িত্বটা যে পালন করবেন সেক্ষেত্রে তাদের এগ্রিমেন্ট কি অথবা কমিটমেন্ট কি। যেমন আমরা 90-এর অভ্যুত্থানের পরে দেখেছিলাম একটা জেনারেল কমিটমেন্ট ছিল যে 90-এর অভ্যুত্থানের পরে যারাই ক্ষমতায় আসবেন তারা দুটো বিষয়ে অন্তত একমত হবেন, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসবেন, এবং সেটা তারা এসছেন। এবং আরেকটা ছিল যে প্রধান বিচারপতি তিনি যে দায়িত্বটা নিচ্ছেন, দায়িত্ব পালন শেষে তিনি আবার স্বপদে ফিরে যাবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কমিটমেন্ট অনুযায়ী এই দুটো কাজ অন্তত করেছে। অন্য অনেক প্রশ্নে অনেক বিরোধ, অনেক বিতর্ক, লাগাতার পার্লামেন্টে অধিবেশন বর্জন করার মতো ঘটনা থাকলেও যে দুটো বিষয়ে তারা কমিটমেন্ট করেছিলেন সেই দুটো বিষয় কিন্তু তারা মেনে নিয়েছেন, পালনও করেছেন। একটা জিনিস তো খেয়াল করতে হবে যে এই যে অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের একটা আইনি স্বীকৃতি লাগবে, অভ্যুত্থানের একটা সাংবিধানিক স্বীকৃতি লাগবে, অভ্যুত্থানের নৈতিক স্বীকৃতি আছে। লক্ষ কোটি মানুষের অংশগ্রহণে যে অভ্যুত্থান হয়েছে তার একটা নৈতিক ভিত্তি আছে। কিন্তু এটাকে আবার সংবিধান সম্মত করতে গেলে সংবিধানের যে 7-এর ক এবং খ এই দুটো অনুচ্ছেদকে যদি বাতিল না করা হয় তাহলে ওই সংবিধান মানলে তো পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। ফলে সংবিধানে এইটুকু পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের একমত হওয়াটা দরকার। এই একমতটা সবাই হয়েছে। 2 নম্বর, যে নির্বাচনটা কিভাবে হবে, দলীয় সরকারের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই প্রশ্নে প্রায় সবাই একমত হয়ে গেছে। ফলে নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে এবং নির্বাচনের পরে প্রথম কাজ কি হবে, এই দুটো বিষয়ে তো একমত হয়েছে। তারপরে যেগুলো বিষয় আছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ কত হবে, এখানে ব্যালেন্স অফ পাওয়ারটা কীভাবে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পাওয়ার শেয়ারিংয়ের প্রশ্নটা এটা কোনো ব্যত্যয় তৈরি করবে কিনা, সেগুলো নিয়ে আলোচনা চলতেই থাকবে। এটা তো কোনো জটিল বিষয় হবে বলে মনে হয় না। ফলে আমার মনে হয় যে মানে উপদেষ্টার দপ্তর থেকে যেটা বলা হয়েছে, মহাবিপর্যয় বা ভয়াবহ পরিণতি বা অস্থিতিশীল পরিবেশ এই সমস্ত শব্দগুলোকে এখন ব্যবহার না করে মানুষ এমনি আতঙ্কে আছে, মানুষকে আশ্বস্ত করা যে এই সরকার সর্বাত্মক চেষ্টা করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে দেশের দ্রব্যমূল্যকে তাদের নিয়ন্ত্রণে রাখতে, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা জেগে উঠেছিল সেই আকাঙ্ক্ষার স্বীকৃতি দিতে। ফলে এই সরকার আরেকটা সর্বোচ্চ চেষ্টা করছে মানুষের সমস্ত অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে, সেই লক্ষ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা সমস্ত দায়িত্ব পালন করছেন। এইটুকুই তো আমার মনে হয় এনাফ হওয়ার কথা। ফলে আমার মনে হয় যে এখানে খুব বেশি জটিলতা নেই। ধন্যবাদ। জনাব রাশেদ খান, আপনাকে দিয়ে শেষ করতে চাই, সংস্কার আসলে বাধা কোথায়? যেটি রাজিকুজ্জামান রতন বললেন যে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এইসব সংস্কার বা ঐকমত্য কমিশন যেসব সংস্কার প্রক্রিয়া সেগুলো বাস্তবায়ন করবেন। এখন আসলে সে প্রক্রিয়া কেন শেষ হচ্ছে না ঐকমত্য কমিশনের? ধন্যবাদ। দেখেন, আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, আমরা তর্ক বিতর্ক করছি, এক টেবিলে বসছি, আবার যখন এই মিটিংটা শেষ হচ্ছে তখন আবার কুশল বিনিময় করছি। অর্থাৎ আমাদের মধ্যে একটা এই যে আলোচনার মাধ্যমে একটা গন্তব্যে পৌঁছানো, এটা খুব পজিটিভ দিক। সেক্ষেত্রে আমাদের সবাইকেই মূলত স্যাক্রিফাইস করতে হবে। বিএনপিকে করতে হবে, জামাতকে, গণ অধিকার পরিষদকে, এনসিপিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য যে দলগুলো রয়েছে ইসলামিক বা বাম প্রগতিশীল মধ্যপন্থী, সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস না করলে সবথেকে বড় সুবিধা বা বেনিফিট ভোগ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কী চায়? আওয়ামী লীগ চায় আমাদের মধ্যে বিভাজন। আমরা এই যে তর্ক করছি না, বিতর্ক করছি না, শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ না থেকে কিভাবে আসলে সংঘর্ষে লিপ্ত হব। আপনি নিশ্চয়ই আওয়ামী লীগের সময় যে টকশোগুলো হতো, ভাইয়ের মতের সাথে আমার মতের মিল নাই, আমরা দুজন কি করেছি? মারামারি। মানে আমাদের দিয়ে উদাহরণ দিচ্ছি, মানে আওয়ামী লীগের সময় এই ধরনের ঘটনা ঘটেছে। আমি দেখেছি যে জাতীয় পার্টির একজন নেতা, এলডিপির বিএলডিপি এখন নাম, সেলিম ভাই, নিশ্চয়ই দেখেছেন যে তাকে কয়েকবার এসে টেলিভিশনে একটি টক শোতে উঠে মারতে গেছে। তিনি বসে বসে কথা বলতেছেন, কারণ ওই সময় তো জাতীয় পার্টি মানে ব্যাপক দাপট, মানে তিনি টক শোতে উঠে প্রতিবাদ করবে বা পাল্টা রিয়াকশন দেখাবে এই অবস্থা আসলে ছিল না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল এতটা বেপরোয়া ছিল।
আজকের বাংলাদেশে আমরা যদি আবার এই বেপরোয়া হয়ে যাই তাহলে তো পরিবর্তনটা হলো না। মানুষের আকাঙ্ক্ষা রয়েছে পরিবর্তনের, মানুষের আকাঙ্ক্ষা রয়েছে এদেশের উন্নয়নের, মানুষের আকাঙ্ক্ষা রয়েছে এদেশের শিক্ষা চিকিৎসার পরিবর্তন হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেন যেন হলো না। যারা এই বিষয়গুলোতে যাদের পারদর্শিতা আছে, যাদেরকে দায়িত্ব দিলে তারা করতে পারতো, তাদেরকে এই সরকারে নেওয়া হয়নি। এই কারণে এখন যেটি হয়েছে যে এই সরকারে যারা আছে তারা আসলে দিন শেষে এক ধরনের বলা যায় যে মানে তাদের ভুলগুলো তারা উপলব্ধি করতেছে যে না আমরা তো আসলেই পারতেছি না, আমরা তো পারি নাই। এই সরকার শুরুর দিকে যেটি হয়েছিল যে সরকারের উপদেষ্টারা তারা এক ধরনের এমন ভাব দেখালো যে তারা সব পরিবর্তন করে ফেলাবে, একদম কোথাও বাদ থাকবে না। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সচিবালয়, মানে দেশের তারা আমূল পরিবর্তন করবে। কিন্তু এই রাস্তার ট্রাফিকটাই তারা আসলে বন্ধ করতে পারে নাই। ট্রাফিক যে সমস্যা, ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামই যারা বন্ধ করতে পারে নাই তাদের দ্বারা আপনি এই পুলিশের সংস্কার, খুনিদের বিচার, খুনিদের গ্রেপ্তার এটা সম্ভব? দেখেন আওয়ামী লীগের যে 14 সালের এমপিরা মন্ত্রীরা, 26 সালের এমপিরা মন্ত্রীরা, 18 সালের এমপিরা মন্ত্রীরা, সব মিলে তো যদি কেউ মানে 2 বার এমপি হয়, কেউ 3 বার হয়, তাও তো সংখ্যাটা 600 হয়। এই 600 এমপি মন্ত্রীর কতজন গ্রেপ্তার হয়েছে? সেনা হেফাজতে আমরা শুনেছিলাম যে 625 জন আশ্রয় নিয়েছিল। তাদের তালিকা একবার প্রকাশ করলো কনস্টেবল, এসআই, ছোট ছোট কর্মকর্তারা। আচ্ছা, এই ছোট ছোট কর্মকর্তারা সেখানে আশ্রয় নিয়েছিল, এটা মানুষ খুব মানে সংশয় পোষণ করে, এটা আসলে বাস্তবসম্মত? একজন এসআই চাইলেও তো তার আত্মীয়ের বাসায় অন্য জায়গায় লুকিয়ে পালিয়ে থাকতে পারে। পালিয়ে কে থাকতে পারেন? একজন মন্ত্রী, একজন এমপি। তাহলে আমার কথা হলো যে ওরা যদি সেখানে আশ্রয় না নেয় ওরা কোথায় গেল? শেষ কথা কি বলবো? আমার শেষ কথা হলো আমি চাই আমাদের ভিতরে একতা, আমি চাই আমরা যারা লড়াই করেছি তাদের মধ্যে সম্পর্ক থাকতে হবে এবং ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হতেই হবে। নির্বাচন বানচাল যদি হয় তাহলে এদেশে হাসিনা আবারও ফিরবে। সুতরাং নির্বাচনটা সবাই মিলে আয়োজন করতে হবে, নির্বাচনে সবার অংশগ্রহণ থাকতে হবে। আগামীতে যে সরকার হবে সেই সরকার হতে হবে জাতীয় সরকার। সেই ঐক্যমত কি আছে? সেই ঐক্যমত নাই, কিন্তু এই সরকারের দায়িত্ব সব দলকে বোঝানো যে আপনারা যদি বিভাজিত হন তাহলে এই জাতি বিভাজিত হবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেখেন একটি পরিবারের বাবার দায়িত্ব কি? সন্তানদের মধ্যে ভুল বোঝাবুঝি হইলে এটাকে বোঝানো না, সম্পদের সুষম বন্টন না, এই ছেলেকে 10 টাকা দিবেন, ওই ছেলেকে 5 টাকা দিবেন, গ্যাঞ্জাম তো বাঁধবেই। তো এই সরকার আসলে আপনার সাথে এক ধরনের আচরণ করেছে, আমার সাথে আরেক ধরনের। মানে তারা 3টা দলকে বড় দল মনে করে আর বাকিরা দলই না, মানে এমন একটা অবস্থা। 3 দলকে একদম একা একা রাখে, মানে একটি একটি করে আলাদা আলাদা, আর বাকি দলগুলোকে 60টি দল একসাথে, 10টি দল একসাথে, 20টা দল একসাথে। তো এইটা তো আসলে বৈষম্য। সরকার কিন্তু এই কাজগুলো করার কারণে সরকারের উপরে দলগুলো সহযোগিতার পরিমাণটা কমে গিয়েছে। তো সরকার আমাদের সহযোগিতা নিতে পারেনি, তারপরেও আমরা কিন্তু সরকারের সমালোচনা করা সত্ত্বেও সরকারের এত ভুল, তারপরে কিন্তু আমরা সরকারকে এখনো পর্যন্ত সহযোগিতা করছি। সরকার যদি ডাকছে আমরা সাথে সাথে চলে যাচ্ছি, তার মানে কি দেশকে কিন্তু আমরা ভালোবাসি, দেশের আমরা পরিবর্তন চাই। ভাই যেটি বললেন যে এই প্রজন্মের আকাঙ্ক্ষা, দেখেন এই প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যদি আমরা নিজেদেরকে তাল মেলাতে না পারি তাহলে আগামী রাজনীতি আমরা করতে পারবো না। সুতরাং আমার সর্বশেষ রাজনৈতিক দলগুলোর প্রতি আমার সর্বশেষ আহ্বান সেটি হলো যে আপনারা নিজেদেরকে শুধরান, পরিবর্তন করেন। এখনকার তরুণ প্রজন্ম যারা হাসিনার পতন ঘটিয়েছে, সামনে থেকে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, তারা কিন্তু এই অপরাজনীতি আর আওয়ামী লীগের স্টাইলের রাজনীতি গ্রহণ করবে না। ধন্যবাদ জানাব রাশেদ খান এবং রাজিকুজ্জামান রতন, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।